হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা কিন্তু আমাদের ক্লাস নাইনের সাউন্ডের চ্যাপ্টার, ক্লাস নাইনের ফিজিক্সের চ্যাপ্টার। তো এটা আমরা বাংলায় এনসিইআরটি বই থেকে যে আমাদের আগের ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসের এক্সটেনশন পার্ট, যেখানে আমরা বায়োলজি কমপ্লিট করেছি, কেমিস্ট্রি কমপ্লিট করেছি এবং ফিজিক্স আজকের আমাদের লাস্ট চ্যাপ্টার, যেটা ক্লাস নাইনের। এটা সম্পূর্ণ ক্লাস নাইনের বাংলা এনসিইআরটি সায়েন্স, বাংলায় এনসিইআরটি সায়েন্স। তো বায়োলজি যথাক্রমে আমরা চ্যাপ্টার কেমিস্ট্রির 1, 2, 3, কেমিস্ট্রি 1, 2, 3 এবং 4, চারটে চ্যাপ্টার কমপ্লিট করেছি। বায়োলজি 5, 6, 7 চারটে কমপ্লিট করেছি। ফিজিক্সের 8, 9, 10 এবং 11, অলরেডি আমাদের 11টা চ্যাপ্টার হয়ে গিয়েছে। আজকের হবে আমাদের 12টা চ্যাপ্টার। 12 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে সাউন্ড। এর আগের চ্যাপ্টারগুলো আমরা গ্র্যাভিটেশন, মোশন, ঠিক ঠিক নিউটনস ল, এবং এই লাস্ট চ্যাপ্টার করেছিলাম ওয়ার্ক পাওয়ার এনার্জি, WPE, ওয়ার্ক পাওয়ার এনার্জি কমপ্লিট করেছি। এবং এদের যথাক্রমে যে এনসিইআরটি বইয়ের যে এক্সাম্পলার হয় সেখান থেকে আমরা এক্সাম্পলার বইয়ের কোশ্চেন অ্যান্সারে সলভ করেছি, যেগুলো থেকে তোমরা ডাইরেক্ট কোশ্চেন পাবে। তোমাদের আপকামিং কী কী পরীক্ষা আসছে, যেমন এলপি পরীক্ষা শুরু হতে চলেছে। এরপরে আসবে জেই, এরপরে আসবে আরপিএফের এসআই, দেন আসবে টেকনিশিয়ান। তো আমাদের যে টার্গেট ছিল তার মধ্যে আমরা ক্লাস 9টা কমপ্লিট করে ফেলবো আজকের চ্যাপ্টার, এবং এলপি পরীক্ষা তোমাদের 25 তারিখ থেকে শুরু হচ্ছে। এর আগে আমরা মোটামুটি ক্লাস 10ও কমপ্লিট করে ফেলবো। 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে। আশা করি তোমরা এক্সাম সেন্টার মানে এক্সাম কার কবে সেটা জানতে পেরে গেছো। তো এর আগে আমরা মোটামুটি শুরু করব এটাই, এর আগে আমরা মোটামুটি চ্যাপ্টার শেষ করব, টোটালি কোর্সটাই কমপ্লিট করব। সেটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো, এবং জাস্ট যে ভিডিওগুলো হয়ে গিয়েছে সেগুলো দেখতে থাকো এবং কোশ্চেন সলভ করতে থাকো, আর এক্সাম্পলারে কোশ্চেন সলভ করতে থাকো, ঠিক আছে? তো আজকের আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা সাউন্ডের চ্যাপ্টার, এবং সাউন্ডের টোটালি ডিটেলস গিয়ে আমরা পড়বো, যেখান থেকে এর বাইরে কিছু কোশ্চেন যাতে না আসে সেরকম কনসেপ্টই আমরা করবো, যাতে তোমরা যেই কোশ্চেন দিক না কেন তোমরা অ্যান্সার করতে পারো। আজকের আমরা নাইনের টোটালি চ্যাপ্টার, মানে নাইনের টোটালি সায়েন্স কমপ্লিট করে দেবো। দিলে আমাদের মোটামুটি পড়ে থাকছে ক্লাস টেনে আমরা ফিজিক্স দিয়ে শুরু করবো, তারপরে আমরা বায়ো, এবং তারপরে আমরা কেমিস্ট্রি ধরবো। এবং সেটা এই সপ্তাহে, আগামী এই কামিং উইকের আগেই আমরা কমপ্লিট করে ফেলবো। হার্ডলি বুধবার কিংবা বৃহস্পতিবার মধ্যে আমরা টোটালি সায়েন্সের কোর্স কমপ্লিট করবো, এবং কিছু কোশ্চেন্স নিয়ে ওর ডিসকাশান হবে। আশা করি তোমরা সঙ্গে থাকবে এই টোটাল সায়েন্সের এই জার্নিতে। তো তাহলে চলো ভিডিওটা শুরু করি। আমরা যেটা করে থাকি, প্রথমে আমরা লাস্টের দিকে যাব, যে আমরা কী কী পড়বো চ্যাপ্টার থেকে আর কী কী পড়বো না সেটা আগে দেখব। তো যেটা কী কী পড়বো না সেটা দেখার আগে আমরা দেখবো যে কী কী পড়বো আর পড়বো না সেটা আগে দেখবো আমরা। মোটামুটি চ্যাপ্টার থেকে চলে আসছে এখানে যে বস্তুর কম্পন সৃষ্টি হয় কেন, মানে বস্তুর কম্পন কেন সৃষ্টি হয়, বিভিন্ন বস্তুর কম্পন। তারপরে জড়মাধ্যমের মধ্যে যদি অনুদৈর্ঘ্য তরঙ্গরূপে সঞ্চারিত হয় শব্দ। তার আগে ঘনীভবন তনুভবন কাকে বলে, সাহায্যে বিস্তার, এবং শব্দ বিস্তারের যে এই শব্দ বিস্তারের যে এই যে মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না, শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ গ্রহণ করতে পারে না কেন, এবং ঘনত্বের পরিবর্তনে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান একটা দোলন কম কম সম্পূর্ণ হয় যেরকমভাবে। পরপর দুটো ঘনীভবন এবং দুটো তনীভবনের মধ্যবর্তী ডিস্টেন্স, পর্যায়কাল, কম্পাঙ্ক এবং তাদের মধ্যে সম্পর্ক, প্রাথমিকভাবে মাধ্যমের প্রকৃতি ও তাপমাত্রার উপর ডিপেন্ডেবল মানে কী করে হয়, শব্দ বেগ কীভাবে, শব্দের বেগ মাধ্যমের প্রকৃতি এবং তাপমাত্রার উপর কী করে নির্ভরশীল হয়, শব্দের প্রতিফলনের সূত্র, মানে শব্দের যে প্রতিফলনের সূত্র আছে সেটা দেখব। শব্দ যে একটা স্বতন্ত্রভাবে স্পষ্ট শোনার জন্য মূল শব্দ এবং তার মধ্যে যে ডিফারেন্সগুলো হয়, মূল শব্দ বলা হয় সমমেল, উপমেল, এইগুলো যে শব্দগুলো এবং সেটা দেখব। এবং শব্দের বিভিন্ন কোয়ালিটিগুলো, যেমন বলা হয় রিভারবেশন, যে মানে যখন কোনো জায়গায় শব্দ বারবার পুনঃ প্রতিফলন হয় তখন ওই যে কন্ডিশনটা কী বলে। শব্দের ইন্টেন্সিটি, শব্দের লাউডনেস, মানুষের শ্রুতিগোচর শব্দ সীমা, এইগুলোর ডিটেলস আমরা দেখব। এবং এছাড়া দেখব যে শ্রুতিগোচর শব্দের মানে তার মধ্যে ইনফ্রাসনিক, আলট্রাসনিক কাকে বলে,
চিকিৎসাবিদ্যা এবং শিল্পক্ষেত্রে শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ডের অনেক ব্যবহার, তারপর সোনার প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের ঠিক গভীরতা নির্ণয়, এগুলো আমরা দেখব। তার আগে আমরা যেটা তাহলে আমরা চ্যাপ্টার শুরু করার আগে আমরা প্রথমে চলে যাই যেখান থেকে আমরা চ্যাপ্টারটা শুরু করব। এবং এগুলোর নোটস তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। বাকি আগের সমস্ত এক্সাম্পলের নোটসগুলো দেওয়া হয়েছে এবং বাকিগুলো দিয়ে দেওয়া হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো এই চ্যাপ্টার শুরু হওয়ার আগে আমরা একটা জিনিস দেখব, সেটা বলা হচ্ছে ওয়েভ কাকে বলে। ওয়েভ মানে বলা হয় তরঙ্গ। তো তরঙ্গ যেমন বলা হয় তরঙ্গ বা ওয়েভ। ওয়েভটা কি? ওয়েভ বা তরঙ্গ হলো কি, যে স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে যখন কণাগুলো সমষ্টিগতভাবে কম্পন হয় তখন একটা মাধ্যমের একটা আলোড়ন সৃষ্টি হয় এবং মাধ্যমের কণাগুলোর অবস্থান পরিবর্তন না হয়ে কণাগুলো এক জায়গায় থাকলেও একটা বলতে হবে শক্তি সঞ্চালিত হয়, যেটা মাধ্যমে কণাগুলোকে স্থানচ্যুত করে না। একে বলা হয় তরঙ্গ। এবং এই তরঙ্গকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো মেকানিক্যাল আর একটা নন মেকানিক্যাল। তো এই যে মেকানিক্যাল যে তরঙ্গ হলো সেটাকে আমরা মেকানিক্যাল আর নন মেকানিক্যাল। মেকানিক্যাল মানে কি? মেকানিক্যাল, নন মেকানিক্যাল। এখন এই মেকানিক্যাল তরঙ্গ বা ওয়েভ মানে কি? মেকানিক্যাল ওয়েভ মানে যে মাধ্যমের বিস্তারের জন্য, মানে এই তরঙ্গ বিস্তারের জন্য একটা মাধ্যমের যখন প্রয়োজন হয় তখন তাকে বলা হয় মেকানিক্যাল। এবারে মেকানিক্যালকে আমরা দুটো ভাগে ভাগ করি, মেকানিক্যাল বা যান্ত্রিক, একে আমরা ঠিক দুটো ভাগে ভাগ করি। একটা হলো বলা হয় অনুদৈর্ঘ্য বা লঙ্গিটিউডনাল অনুদৈর্ঘ্য, আর একটা বলা হয় তির্যক। অনুদৈর্ঘ্য যাকে বলা হয় তাকে বলা হয় লঙ্গিটিউডনাল, এক্ষেত্রে লঙ্গিটিউডনাল, আর এটাকে বলা হয় ট্রান্সভার্স। এখন এই অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গের এক্সাম্পল আছে। তার মধ্যে আমরা যে আজকে শব্দ পড়বো সেটা কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যখন কোনো স্থিতিস্থাপক মাধ্যম, যেটা একটা ইলাস্টিক মাধ্যমে তরঙ্গ যখন বিস্তার হয় তখন মাধ্যমের কণাগুলো যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে, তারা স্থান পরিবর্তন করছে না, যার গতির অভিমুখের সঙ্গে যদি সমান্তরালভাবে কম্পিত হয় তখন তাকে বলা হয়, মাধ্যমের কণাগুলো যদি ধরো একটা স্প্রিং আছে যেটাকে যদি মাধ্যমের কণাগুলো এখানে জাস্ট একবার গায়ে গায়ে কম্পিত হচ্ছে, একবার ঠিক দূরে সরে যাচ্ছে এরকম। তো বলা হচ্ছে যে মাধ্যমের কণাগুলো যদি তরঙ্গের গতির অভিমুখের সাথে সমান্তরালভাবে কম্পিত হয় তখন তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা আমাদের এই সাউন্ডের ক্ষেত্রে হয়ে থাকে। এবং এখানে ওই তাহলে শব্দের ক্ষেত্রে যে মাধ্যমটা হয় সেটা কি? সেটা শব্দের ক্ষেত্রে মাধ্যমটা হলো বায়ু, বলা হয় এয়ার। আর তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্সের ক্ষেত্রে কি হচ্ছে, যখন স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে যে স্থিতিস্থাপক মাধ্যমে তরঙ্গ বিস্তারের সময় যখন মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সাথে অভিমুখের সঙ্গে লম্বভাবে কম্পিত হয়, মানে এরকম একটা করে ওয়েভ তৈরি করে। এই ধরো মাধ্যম রয়েছে, এই মাধ্যমের সাথে এরকম যে ওয়েভ তৈরি করছে তখন তাকে বলা হয় তির্যক তরঙ্গ। যেমন দেখবে যখন পুকুরে জলে যখন ঢিল ফেলা হয় তখন এক ধরনের ওয়েভ ঠিক আছে ছুটে ছুটে আসে, মানে এটা চারদিক থেকে এই ঢিলটা ফেললে চারদিকে যেন একটা ঢেউয়ের মতো তৈরি হয়। তো এটা হলো কি, ওই যে মাধ্যমের, তাহলে ওখানে যে মাধ্যম কি জল, তাহলে জলের সঙ্গে যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এরকম ঢেউ খেলছে, তার মানে কি লম্বভাবে থাকছে, এরকম কনসেপ্ট। যাই হোক, তো মোটামুটি আশা করি এখান থেকে একটা কনসেপ্ট বোঝাতে পারলাম। এইবারে এখানে দুটো জিনিস আছে, এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ঘনীভবন আর তনীভবন আছে। তনুভবন মানে কি, যখন কাছাকাছি চলে আসে, যখন তাদের মধ্যে ডিস্টেন্স বাড়ে, আর ঘনীভবন মানে যখন তারা কাছাকাছি চলে আসে। এখান থেকে হয়ে গেল। এবারে আমরা আমাদের মেন জিনিসে যাচ্ছি, সেটা হলো শব্দ। বলা হচ্ছে যে আমরা প্রতিদিন বিভিন্ন উৎস যেমন মানুষ, পাখি, ঘণ্টা, যন্ত্র, যানবাহন, দূরদর্শন, বেতার ইত্যাদি থেকে শব্দ শুনি। তাই শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শোনার অনুভূতি সৃষ্টি করে। এছাড়া বিভিন্ন প্রকার শক্তি আছে, যেমন যান্ত্রিক শক্তি, আলোক শক্তি ইত্যাদি। ঠিক আছে, তাহলে শব্দ এক প্রকার শক্তি, কিন্তু তার মানে বলা হলো শব্দ এক প্রকার শক্তি যেটা আমাদের একটা অনুভূতি সৃষ্টি করে। ঠিক আছে, এখান থেকে শব্দ পড়লাম। তারপরে বলছে যে, তো যেহেতু আমরা শক্তি সংরক্ষণ সূত্র পড়েছি যেখানে বলা হয় শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না,
শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, সুতরাং শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে জাস্ট রূপান্তর করতে পারি। তো যখন আমরা হাতে তালি দিই তখন একটা শব্দ তৈরি হয়। এখন এই শব্দ বায়ু মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, তাহলে শব্দটা একটা মাধ্যম প্রয়োজন হচ্ছে বিস্তার লাভের। এই পর্যন্ত হয়ে গেল। এবার শব্দের উৎপত্তি সম্পর্কে আমরা জানবো, যে প্রোডাকশন অফ দ্য সাউন্ড। যে ওই সাধারণত যে কোনো ল্যাবে একটা সুরশলাকা ব্যবহার করা হয়, যেটাকে একটা রাবার প্যাডে আঘাত করে কম্পন তৈরি করা হয়, এবং সেই কম্পনটা কতদূর বিস্তার করছে তার উপরে মোটামুটি ওই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায়। এই যেমন যে একটা কম্পমান সুরশলাকা, এই যে একটা সুরশলাকায় তাকে একটা রাবার বল দিয়ে আঘাত করা হচ্ছে এবং সুরশলাকা ঝুলন্ত টেনিস বলকে স্পর্শ করছে, এবং এই যে তার যে 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 একটা একটা কম্পমান সুরশলাকা রয়েছে, একটা শ্রুত রয়েছে, কম্পমান যে এক্সাম্পলের সাহায্যে এখানে বোঝানো হয়েছে। এরপরে আমরা ডিটেলস যাব, সেটা হলো যে শব্দের বিস্তার। শব্দের বিস্তার, ওই যে বললাম শব্দ বিস্তারের জন্য একটা মানে শব্দের বিস্তারের জন্য, শব্দ মানে শোনার জন্য বা তরঙ্গের বিস্তারের জন্য একটা মাধ্যম প্রয়োজন হয়, সেটা হলো বিস্তার। বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। ওকে, এখন যেসব পদার্থ উপাদানের মধ্য দিয়ে বিস্তার লাভ করে তাকে বলা হয় মাধ্যম বা বলা হয় মিডিয়াম। ঠিক আছে, কারণ শব্দটা তো এক্সপ্যান্ড করবে না। যেমন এর মধ্যে কঠিন মাধ্যম, তরল মাধ্যম, গ্যাসীয় মাধ্যম হতে পারে। শব্দ কোনো মাধ্যমের মধ্য দিয়ে উৎস থেকে শ্রোতার কাছে পৌঁছায়। যখন কোনো বস্তু কম্পিত হয় তখন সে চারদিকের মাধ্যমে কণাগুলোকেও কম্পিত করে। ওকে, তাহলে এই সব কম্পমান কণাগুলো কিন্তু সোজা শ্রোতার কানে পৌঁছায় না। কম্পিত বস্তুর সংস্পর্শে থাকা মাধ্যমের কণাগুলো প্রথমে সাম্যাবস্থান থেকে খানিকটা সরে যায়। এই কণাগুলো তখন তাদের আশেপাশে থাকা কণাগুলোকে বল প্রয়োগ করে, ফলে চারপাশের কণাগুলো তাদের সাম্যাবস্থান থেকে সরে যায়, ফলে পাশের কণাগুলোকে সরিয়ে তারা মোটামুটি একে অপরের মানে পাশের কণাগুলো সরে প্রথমোক্ত কণাগুলো আগের অবস্থানে ফিরে আসে। তার মানে তাদের মধ্যে একটা কম্পন তৈরি হচ্ছে। এতে কিন্তু কি হচ্ছে, মাধ্যমের জাস্ট কণাগুলোর কম্পন তৈরি হচ্ছে, কণাগুলো স্থান পরিবর্তন করছে না। তো এখানে একটা ওই এক্সাম্পল দেওয়া হয়েছে ফুঁক দিয়ে লাইট বাতি লেভানো, এই ব্যাপারটা। যাই হোক, তো এবারে বলা হচ্ছে যে তাহলে অর্থাৎ শ্রোতার উৎস থেকে শব্দ কানে পৌঁছানো পর্যন্ত এই যে প্রক্রিয়া চলতে থাকে, অর্থাৎ শব্দের উৎস দ্বারা সৃষ্ট আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, কিন্তু মাধ্যমের কণাগুলো কোনো স্থানচ্যুতি করে না। ওই যেটা বললাম আগে, যে আন্দোলন মানে যে শব্দ যে তৈরি হচ্ছে সেইটা মাধ্যমের মধ্য দিয়ে বিস্তৃত হচ্ছে, কিন্তু মাধ্যমের কণাগুলো কোনো স্থান পরিবর্তন করছে না। তাই তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন যা মাধ্যমের পার্শ্ববর্তী কণাগুলোকে কম্পিত করে বিস্তার লাভ করে। ওকে, এখন পালাক্রমে এই আন্দোলন পরবর্তী কণাগুলোতে স্থানান্তরিত হয়ে সেগুলোতে একটা গতি সৃষ্টি করতে থাকে এবং সামনের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো স্থানচ্যুতি হয় না। তো মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তারের সময় এই ঘটনা ঘটে, তাই শব্দকে তরঙ্গ রূপে আমরা কল্পনা করা যেতে পারে। তো মাধ্যমের কণাগুলোর কম্পন গতির সাহায্যে আমরা শব্দ তরঙ্গকে চিহ্নিত করি, এবং এই তরঙ্গকেই বলা হয় যান্ত্রিক তরঙ্গ। এবং যান্ত্রিক তরঙ্গের মধ্যে দুটো যে ভাগ রয়েছে, অনুদৈর্ঘ্য আর তির্যক তরঙ্গ, তার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে কোনটা, অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পড়ছে। কারণ এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পড়ছে শব্দ, কারণ এটা সব মাধ্যমের সাথে সমান্তরালে কম্পিত হয়। তো বায়ু হলো একটা অতি পরিচিত মাধ্যম যার মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে। একদম। এখন যখন কোনো মাধ্যমে কম্পমান বস্তু সম্মুখ কম্পন বায়ুতে অগ্রসর হয়, তার মানে কি সামনের দিকে অগ্রসর হচ্ছে, মানে কি সমান্তরালভাবে যাচ্ছে। তো তখন বায়ুর মানে ওই যে বলছে যে কোনো কম্পমান বস্তুর সম্মুখ কম্পন বায়ুতে অগ্রসর হয়, তখন এটা বায়ুকে ধাক্কা দিয়ে সামনের অঞ্চলের বায়ুকে ঘনীভূত করে এবং একটা উচ্চচাপ সৃষ্টি করে। যখন এই উচ্চচাপযুক্ত অঞ্চলকে বলা হয় যে ঘনীভবন বা বলা হয় কম্প্রেশন, এখানে সংকুচিত হয়ে যায়, এবং এই ঘনীভবন কম্পমান বস্তু থেকে দূরে সরতে থাকে, এবং কম্পমান বস্তুর পশ্চাৎমুখী কম্পনের সময় এটা কম চাপযুক্ত অঞ্চল সৃষ্টি করে। তার মানে যখন কাছে আসছে তখন সেটা কি করছে, ওই জায়গাটাতে চাপ সৃষ্টি করছে, ফলে সেই জায়গাটাতে কম্পমান মানে ঘনীভবন সৃষ্টি হচ্ছে। আবার যখন সেটা দূরে সরে যায় কম্পমান বস্তু থেকে, তখন সেটা কি হচ্ছে, তখন সেটা অঞ্চলের চাপটা কমাচ্ছে। সেই জন্য এখানে তৈরি হচ্ছে লঘু ভবন বা বলা হয় রেয়ার ফ্র্যাকশন। তাহলে এটাকে বলা হয় সি দিয়ে, এটাকে আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখন এভাবে কম্পমান বস্তুটা দুটো সামনে এবং পিছনের দিকে গতি, একবার সামনে যাচ্ছে এবং একবার পিছনের দিকে গতি, বায়ুতে ক্রমান্বয়ে অনেকগুলো ঘনীভবন এবং তনীভবন সৃষ্টি করে, এবং তার ফলে কি হচ্ছে, শব্দ তরঙ্গ সৃষ্ট হয়ে মাধ্যমের মধ্য দিয়ে সেটা অগ্রসর হচ্ছে। তো ঘনীভবন হলো একটা উচ্চচাপযুক্ত অঞ্চল, এইটা বেশ ইম্পর্টেন্ট, এটা এখান থেকে কোশ্চেন আসবে। ঘনীভবন উচ্চচাপযুক্ত অঞ্চল, তনুভবন হলো নিম্নচাপযুক্ত অঞ্চল। কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশন, তো কোনো একটা নির্দিষ্ট আয়তনে উপস্থিত মাধ্যম কণার সংখ্যার সঙ্গে চাপ সম্পর্কযুক্ত, তাহলে মাধ্যম কণার অধিক ঘনত্বযুক্ত অধিক চাপ সৃষ্টি করবে, এবং
যেখানে চাপ কম সেখানে ঘনত্ব, যেখানে ঘনত্ব কম সেখানে কম চাপ সৃষ্টি করবে, একদম ন্যাচারাল ব্যাপার। এবং এটার এক্সাম্পলও দেওয়া আছে এখানে। শব্দের বিস্তারকে মাধ্যমের মধ্য দিয়ে ঘনত্বের পরিবর্তনের সাপেক্ষে মনে করা যেতে পারে। যেমন এই জায়গাটা বলা হচ্ছে যে যখন আমরা এই একটা সুরশলাকাকে রাবারের হাতুড়ি দিয়ে আঘাত করছি, তখন দেখা যাবে যে কোনো কোনো জায়গায় যখন এটা বায়ুর মধ্য দিয়ে বিস্তার লাভ করছে, কোনো কোনো জায়গায় এই ঘনত্ব বেশি হচ্ছে, সেখানে চাপ বেশি, একে বলা হয় কম্প্রেশন বা ঘনীভবন। যেখানে ঘনত্ব কম সেখানে চাপ কম, সেটা সৃষ্টি হচ্ছে, বলা হয় রেয়ার ফ্র্যাকশন, যাকে বলা হচ্ছে তনুভবন। তাহলে ঘনীভবন মানে যেখানে চাপ বেশি ঘনত্ব বেশি, চাপ কম ঘনত্ব কম, মানে এই জায়গাটায় ঘনত্ব কম, চাপ ও ঘনত্ব কম, আর এখানে চাপ ঘনত্ব বেশি বেশি সব। তো মোটামুটি এখান থেকে আমরা আইডিয়াটা ক্লিয়ার হলো। তাহলে শব্দ কেন লঙ্গিটিউডাল তরঙ্গ বললাম, তখন বলেছিলাম, তার ব্যাখ্যাও দিয়ে দিলাম এখান থেকে। এইবারে শব্দের বিস্তারের জন্য মাধ্যমের কেন প্রয়োজন হয়। তাহলে যে ওই যে বললাম শব্দটা যান্ত্রিক তরঙ্গ, এবং যেহেতু আমরা তরঙ্গের আগের কনসেপ্টটা পড়েছি যে তরঙ্গ হলো কোনো একটা মানে সমষ্টিগত কম্পন, যার ফলে যেটা মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে। তো এখানে ওই যে তখন আমরা বললাম যে তরঙ্গের মধ্যে তরঙ্গ দু ধরনের হয়, যান্ত্রিক তরঙ্গ এবং বলা হয় যে মানে মেকানিক্যাল তরঙ্গ, নন মেকানিক্যাল, যান্ত্রিক আর অযান্ত্রিক। যান্ত্রিকের মধ্যে ওই অনুদৈর্ঘ্য আর ইয়ে রয়েছে। এবারে শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার মানে শব্দ এক ধরনের যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা বলা যেতে পারে। শব্দ এক ধরনের যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ যা বিস্তারের জন্য কঠিন তরল গ্যাসীয় মাধ্যমের প্রয়োজন হয়ে থাকে। ওকে, এবং টোটালি যান্ত্রিক তরঙ্গ বিস্তারের জন্য যে কোনো মাধ্যমের প্রয়োজন হয়। তো শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে না, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট শব্দ, মানে পয়েন্ট। এই কারণে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে না বলে, ধরো মহাকাশে তো মানে কোনো না কোনো সময় প্রতি সেকেন্ডে বা প্রত্যেকটা মোমেন্টেই তো যে কোনো কলিশন হচ্ছে, বা যে কোনো অ্যাস্টেরয়েড বা যে কোনো গ্রহদের মধ্যে ধাক্কাধাক্কি এরম এরম ব্যাপার স্যাপার হচ্ছে, মানে তো সেই আওয়াজগুলো তাহলে আমরা পাই না কেন? তার মাধ্যম একটাই, যে যে পজিশনে আওয়াজ হচ্ছে স্পেসে, আর ধরো আর্থ রয়েছে, তাদের মধ্যে স্থানটাই শূন্য মাধ্যম। তো শূন্য মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না, মানে শূন্য মাধ্যমে শব্দ বিস্তার লাভ করতে পারে না, সেই জন্য আমরা কোনো আওয়াজ শুনতে পাই না মহাকাশে যা আওয়াজ হচ্ছে আর কি। সেই জন্য একটা বৈদ্যুতিক ঘন্টা, একটা বায়ুনিরোধক কাঁচের বেলজার নাও, এখানে একটা জাস্ট এক্সাম্পল দিয়েছে, সেটা আমরা দেখবো না, জানার দরকার নেই। আমরা মোটামুটি কনসেপ্ট আমরা এখান থেকে বলে দিলাম। এরপরে চলো শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, এইটাকে এবারে প্রমাণ হবে। এটাকে ওই একটা স্প্রিংকে টেনে দেখানো হবে, যেখানে স্প্রিংকে যখন টানা হচ্ছে, যেখানে একটা স্প্রিংকে এই বলা হচ্ছে যে একটা স্প্রিংকে যথাক্রমে যে টেনে লম্বা করে তাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে কি যে স্প্রিংয়ের পাকগুলো পরস্পরের যেখানে কাছাকাছি আসছে সেটা হলো ঘনীভবন, ঠিক আছে। আর কম্প্রেশন যে হচ্ছে, যেখানে পাকগুলো পরস্পর ঠিক দূরে সরে যাচ্ছে তাকে বলা হয় তনুভবন। কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশন, তো আগেই আমরা এই কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশনের ডিটেলস দেখেছি। তো স্প্রিংয়ের মধ্য দিয়ে আন্দোলনের বিস্তার এবং মাধ্যমের মধ্য দিয়ে শব্দের যে বিস্তারটাকে আমরা কম্পেয়ার করব, এবং এই ধরনের তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। ওই যে বললাম মাধ্যমের সঙ্গে যখন সমান্তরালভাবে বিস্তার লাভ করে, এবং কোনো কোনো অঞ্চলে বিস্তার বেশি এবং কোনো কোনো অঞ্চলে কম। যেখানে বেশি সেখানে হচ্ছে ঘনীভবন, যেখানে বিস্তার কম সেখানে হচ্ছে তনীভবন, যাকে বলা হয় রেয়ার ফ্র্যাকশন। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল কেন অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। এবারে এর আমরা ডিটেলসে দেখবো একটুখানি, যে এই সব তরঙ্গ, মানে এই যে শব্দের মধ্যে বিভিন্ন তরঙ্গ, যারা প্রতিটা কোনো আন্দোলনের গতির অভিমুখ, প্রতিটা কণা তাদের আন্দোলনের গতির অভিমুখে ঠিক গতিশীল হচ্ছে, তার মানে সমান্তরালে গতি যেদিকে যাচ্ছে সেদিকেই আন্দোলনে এরম যাচ্ছে। তো কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না, জাস্ট কণাগুলোর অবস্থান পরিবর্তন হয় না, অবস্থানের সামনে পেছনে আন্দোলিত হয়। এবং শব্দ তরঙ্গ এইভাবে বিস্তার লাভ করে, সেই জন্য শব্দ তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। ব্যাস, এখান থেকে আমরা ডিটেলস দেখলাম। এখান থেকে তো আর তোমাদের লিখতে হবে না, জাস্ট অপশানস আসবে, কোশ্চেন্স আসবে, অপশানস আসবে, এবং নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করে অ্যান্সার মারবে। সুতরাং আশা করি এখান থেকে কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হয়েছে যে আরেক প্রকার তরঙ্গ আছে, যাকে বলা হয় তির্যক তরঙ্গ।
ওই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ। তো তির্যক তরঙ্গের মাধ্যমে কণাগুলো তরঙ্গের গতিপথের সাথে সমান্তরালে কম্পিত না হয়, তারা তরঙ্গের গতিপথের সাথে উপর নিচে গতি ফেলে, মানে এরকমভাবে কম্পিত হয়। তো এইভাবে তির্যক তরঙ্গ সৃষ্টি হয়, যে উল্লম্বভাবে কম্পিত হয়। তো তির্যক তরঙ্গের মাধ্যমে প্রতিটা কণা তরঙ্গের গতি অভিমুখের সাথে লম্বভাবে তাদের সাম্যাবস্থানের সাপেক্ষে গতিশীল হয়। সেই জন্য যখন আমরা একটা ওই পুকুরে একটা, মানে এটা এটা একটা কমন এক্সাম্পল, যে পুকুরে জলে কিছু একটা পাথরকে নিক্ষেপ করলে জলস্তরে যে তরঙ্গ সৃষ্টি হয় সেটা তির্যক তরঙ্গের উদাহরণে পড়ে। আলোক তরঙ্গ হলো এক ধরনের তির্যক তরঙ্গ, যেটা আমরা পরের চ্যাপ্টারে, মানে না ক্লাস 10-এ পড়বো, ক্লাস চ্যাপ্টারে আলো পড়বো। তার মানে শব্দ আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়ে গেল, আলো এখান থেকে তির্যক তরঙ্গ হয়ে গেলো। আলোর ক্ষেত্রে আন্দোলনের মাধ্যমে কণাগুলো তাদের চাপ ও ঘনত্বের জন্য নয়, আলোক তরঙ্গ কোনো যান্ত্রিক তরঙ্গও নয়, এবং সেক্ষেত্রে মানে আলোক তরঙ্গ কোনো যান্ত্রিক তরঙ্গ নয়। সেক্ষেত্রে উপরের শ্রেণীতে তির্যক তরঙ্গ সম্পর্কে আরও জানতে পারবো। যাই হোক, মানে ক্লাস 10-এ আমরা জানবো সেটা, ক্লাস 10-এর চ্যাপ্টারে দেখবো সেটা, আমরা তো জানি ব্যাপারটা না। তো এখন বলা হচ্ছে যে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। শব্দ তরঙ্গের কে আমরা কিভাবে চিনবো, বা সেক্ষেত্রে শব্দ তরঙ্গের তিনটে জিনিস থাকে। একটা হলো কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, একটা হলো বিস্তার বা অ্যাম্পলিটিউড, আর একটা হলো দ্রুতি বা স্পিড। তো বলা হচ্ছে শব্দ যে একটা তরঙ্গ, মানে শব্দ যে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা তরঙ্গ, সেটাকে লেখচিত্রের মাধ্যমে আমরা দেখিয়েছি। এখানে শব্দ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, মাধ্যমের ঘনত্ব এবং চাপ কিভাবে পরিবর্তিত হয় সেটাকে লেখচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। সেটা 12.8-এ দেখানো হয়েছে। 12.8 মানে এইটা, এই যে ধরো শব্দ একটা ঘনত্বের পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে কম্প্রেশন, এটাকে বলা হয় ঘনীভবন, এটাকে বলা হয় তনুভবন। তাহলে এইটাকে বলা হচ্ছে ঘনীভবন, এইটাকে বলা হচ্ছে তনুভবন। ওকে, তাহলে এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম, আবার এখানে ঘনত্ব বেশি, ঘনত্ব কম, এরমভাবে। আর চাপের ক্ষেত্রে এরমভাবে প্রকাশ করা হচ্ছে সি আর আর, ওই যে ঘনীভবন তনুভবন, এখানে চাপ বেশি, এখানে চাপ কম। এইবারে এই যে দেখানো হচ্ছে যে ঘনত্ব আর চাপ, উপরে ঘনত্ব নিচে চাপ, এরকম ব্যাপার বোঝানো হয়েছে যে এটা তরঙ্গের শীর্ষ, গড় ঘনত্ব, তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষ আর তরঙ্গপাত। এইবার আমরা ডিটেলসটা যাবো এখানে, যে প্রদত্ত সময়ের সঙ্গে দূরত্ব, প্রদত্ত সময় দূরত্বের সঙ্গে ঘনত্ব এবং চাপের পরিবর্তন হয়, তাই মানে সময়ের সঙ্গে পরিবর্তন হয়, তাই এদের গড় মান বাড়ে অথবা কমে। ওকে, তো মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তারের সঙ্গে সঙ্গে ঘনত্ব এবং চাপের পরিবর্তন যথাক্রমে দেখানো হয়েছে। তো ঘনীভবনে মাধ্যমের কণাগুলো একত্রে ঘনসন্নিবিষ্ট থাকে, এবং লেখচিত্রের যে মানে চূড়া সর্বাপেক্ষা বেশি যেখানে ঘনীভবন দেখে তাকে বলা হয় যে তরঙ্গ শীর্ষ, আর ঘনীভবন মানে সেখানে কি হয়, বেশি চাপ এবং বেশি ঘনত্ব, আর তনুভবনে কম চাপ কম ঘনত্ব, মাধ্যমের কণাগুলো তুলনামূলকভাবে দূরে থাকে। এটা তো একদম ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। এবং লেখচিত্রের যে অংশকে এই তরঙ্গ শীর্ষ, সেই জন্য একে লেখা হচ্ছে তরঙ্গ শীর্ষ বা ক্রেস্ট, আর তরঙ্গ শীর্ষকে একে বলা হচ্ছে ক্রেস্ট, আর এই যে ডাউনওয়ার্ড চলছে একে বলা হচ্ছে ট্রপ বা বলা হয় তরঙ্গপাত। এখন পরপর দুটো ঘনীভবন এবং তনুভবনের এই মধ্যবর্তী যে ডিস্টেন্স, পরপর দুটো ঘনীভবন বা পরপর দুটো তনুভবন, যদি বলি পরপর দুটো ঠিক তনুভবন, যে মধ্যবর্তী যে ডিস্টেন্স তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই কনসেপ্টটা কিন্তু জানাটা দরকার। তো কণাগুলো তো এরমভাবে যাচ্ছে, তো উপরেগুলোকে শীর্ষ বলা হচ্ছে, আর ঠিক নিচেগুলোকে তরঙ্গ দূরত্ব বলা তরঙ্গপাত। এদের মধ্যেও যা ডিস্টেন্স, এদের মধ্যে দুটো মানে পরপর দুটো হবে, যে যা হবে পরপর দুটো, তো সেখানে তো একটাই গিয়ে গিয়ে কখনো থেমে যায় না। সুতরাং পরপর দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে ডিস্টেন্স বা দুটো তরঙ্গপাতের মধ্যে ডিস্টেন্সকে বলা হয় তরঙ্গপাত, যাকে আমরা বলি ল্যামডা আকারে প্রকাশ করি। এবং তরঙ্গপাতের একক কি হয়, মিটার। এখন তার মানে আমরা এখান থেকে তরঙ্গপাত বা এ সম্পর্কে জানলাম, এই যে তিনটে ছিল। এবারে চলে আসছি আমরা, এখান থেকে জানলাম তরঙ্গপাত সাধারণত একে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, একে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, যাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এবং ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় একক হলো মিটার। এরপর যেটা চলে যাব আমরা, সেটা হলো যে কম্পাঙ্ক বলতে কি বোঝায়। তো কম্পাঙ্ক বলতে বোঝায় একটা ঘটনা কত দ্রুততার সঙ্গে ঘটছে, কত সময় কত তাড়াতাড়ি ঘটছে। যে একটা ড্রামকে আঘাত করা হচ্ছে এবং কতবার আঘাত করছো, কতক্ষণ আঘাত করছো, তার কতক্ষণ যে আঘাত করা হচ্ছে, তা ড্রামকে আঘাত করার কম্পাঙ্ক, কতবার ড্রামটা আঘাত। তো বলা হচ্ছে শব্দ তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, তখন দুই মাধ্যমের ঘনত্ব একটা জায়গায় সর্বোচ্চ, একটা জায়গায় সর্বমান হয়।
এখন এই ঘনত্ব সর্বোচ্চ এবং এই যে ঘনত্ব তার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানে পরিবর্তন হচ্ছে। তার ঘনত্ব একবার উঁচু, একবার এরকমভাবেই হচ্ছে না যে ঘনত্ব বাড়ছে আবার কমছে, আবার বাড়ছে আবার কমছে। এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মান, এই যে ঘনত্বের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানে পরিবর্তন, আবার সর্বোচ্চ মানে পৌঁছানো, একটা পূর্ণ দোলন কম্পন হয়। তাহলে এখান থেকে শুরু করে এই, যদি আমরা এটাকে কাটি এরকমভাবে শুরু হচ্ছে, এটা তো একটা দোলন কমপ্লিট করছে, আবার এখান থেকে একটা দোলন কমপ্লিট করছে। তো এই যে টোটাল যে কম্পনটা, অর্থাৎ প্রতি একক সময়ে সংঘটিত মোট দোলন শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেখেছি, এবার আমরা দেখলাম কম্পাঙ্ক, যাকে বলা হয় যে অ্যাম্প্লিটিউড, বলা ফ্রিকোয়েন্সি। তো প্রতি একক সময় আমাদেরকে অতিক্রম করে যাওয়া ঘনীভবন এবং তনুভবনের সংখ্যাকেই বলা হয় কম্পাঙ্ক পাতিকতায়। তাহলে কম্পাঙ্কের সঙ্গে ঘনীভবন তনুভবন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং কম্পাঙ্ককে আমরা নিউ দিয়ে প্রকাশ করি, যার এসআই একক বলা হয় হার্জ। এখন এই আবিষ্কার করেছিলেন কে? হেনরি রুডলফ হার্জ। তিনি ওই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের সত্যতা যাচাই করেন এবং রেডিও, টেলিফোন, টেলিগ্রাফ, এমনকি তিনি ওই টেলিভিশনের ভবিষ্যতে উন্নতির জন্য আলোক তড়িৎকে আবিষ্কার করেছিলেন, যা পরে অ্যালবার্ট আইনস্টাইন ব্যাখ্যা করেছিলেন। সম্মানার্থে তাকে এই কম্পাঙ্ক এককে রাখা হয়েছে হার্জ। তার মানে হয়ে গেল যে প্রতি একক সময় সংঘটিত মোট দোলন, যাকে বলা হয় তরঙ্গের কম্পাঙ্ক, অর্থাৎ একক সময় আমাদেরকে অতিক্রম করে যাওয়া ঘনীভবন তনুভবনের সংখ্যাকে বলা হয় কম্পাঙ্ক। ওকে, তার মানে কম্পাঙ্ক হয়ে গেল, হার্জ হয়ে গেল। এইবারে বলা হচ্ছে যে অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে পরপর দুটো ঘনীভবন তনুভবন অতিক্রম করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। কম্পাঙ্ক হয়ে গেল, এবার চলে আসে পর্যায়কাল। পর্যায়কাল বলা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে পরপর দুটো ঘনীভবন বা পরপর দুটো তনুভবন অতিক্রম করতে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তো আমরা অন্যভাবে বলতে পারি যে একটা দোলন সম্পূর্ণ করতে যে সময় লাগে, এই যে একটা দোলন কমপ্লিট হচ্ছে না যে, তাহলে এখান থেকে যদি ধরি শুরু হয়ে এখানে গিয়ে শেষ হচ্ছে, এই একটা দোলন সম্পন্ন করতে যে সময় লাগছে তাকে বলা হয় দোলনকাল। আর এই কম্পাঙ্কটা কি, যে মানে যতগুলো দোলন সম্পন্ন হলো সেটা হলো কম্পাঙ্ক। যতগুলো নাম্বার অফ বলা হয়েছে যে ওই মোশন কমপ্লিট হলো, আর এখানে বলা হচ্ছে যে সময়টা লাগছে তাকে বলা হয় পর্যায়কাল। দোলন সম্পন্ন করতে, একটা দোলন সম্পন্ন করতে যে সময় লাগে পর্যায়কাল বলা হয়, যাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এসআই একক হলো সেকেন্ড। কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক, কম্পাঙ্ক হলো নিউ, পর্যায়কাল হচ্ছে 1/t। সবসময় এই সম্পর্কটা জানবে। এটাকে আমরা নিউ বলতে পারি বা এফও বলতে পারি। তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/t। এটা হলো কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক। এটা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে এবং তোমাদের সলভ করতে হবে। যেমন অর্কেস্ট্রা বেহালা, একটা বাঁশির ক্ষেত্রে একসাথে বাজানো হচ্ছে, যখন দুটি এক শব্দ একই মাধ্যমে অর্থাৎ বায়ুর মধ্য দিয়ে বিস্তার লাভ করে আমাদের কানে পৌঁছে, কিন্তু উৎস নির্বিশেষে শব্দ দুটো একই দ্রুতিতে চলে, কিন্তু শব্দ দুটোর ভিন্ন শুনি। কারণ কি? এদের শব্দের বৈশিষ্ট্যের জন্য। সেটা কি? শব্দের বলা হয় তীক্ষ্ণতা, যাকে বলা হয় পিচ। এখন এখানে কোশ্চেন দেয় যে ছেলেদের গলার পিচ না মেয়েদের গলার পিচ বেশি? যেটা বেশি কানে লাগে সেটা হলো মেয়েদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে গলার পিচ বেশি হয়, ওই যাকে বলা তীক্ষ্ণতা। শব্দের তীক্ষ্ণতা বেশি হয় মেয়েদের ক্ষেত্রে, ফিমেলদের বেশি হয় মেলদের তুলনায়। তো এবারে জানবো, আমরা দেখবো যে বলছে এই যে নিষিদ্ধ শব্দের কম্পাঙ্ককে যদি আমরা মস্তিষ্ক ব্যাখ্যা করি, কীভাবে ব্যাখ্যা করে? নিষিদ্ধ শব্দের কম্পাঙ্ককে মস্তিষ্ক কীভাবে ব্যাখ্যা করে, সেটা কিন্তু শব্দের তীক্ষ্ণতা দিয়ে ব্যাখ্যা করে। অর্থাৎ শব্দ উৎসের কম্পন যত বেশি হবে তার কম্পাঙ্ক তত বেশি হবে। শব্দ উৎসের কম্পন, উৎস থেকে যতটা জোরে কম্পন হবে তার তীক্ষ্ণতা বেশি হবে, তার তীক্ষ্ণতাও বেশি হবে, কম্পাঙ্ক বেশি হবে। তার মানে কি হলো? কম্পাঙ্ক যদি বেশি হয় তীক্ষ্ণতাও বেশি হবে। এভাবে একটা বেশি তীক্ষ্ণতা শব্দের অর্থ হলো বেশি সংখ্যক ঘনীভবন। যেহেতু আমরা কম্পাঙ্কের ক্ষেত্রে দেখেছি কি ঘনীভবন তনুভবনের সংখ্যা, নাম্বার অফ ঘনীভবন এবং তনুভবনের সংখ্যা বেশি, তার মানে প্রতি সেকেন্ডে নির্দিষ্ট বিন্দুতে প্রতি সেকেন্ডে বেশি সংখ্যক ঘনীভবন তনুভবন অতিক্রম করছে। বিভিন্ন আকার এবং শর্তাধীনে বস্তু কম্পাঙ্ক কম্পিত হয়, তার এখানে দেখানো হয়। যেমন কম তীক্ষ্ণ সেই জন্য এর ঘনীভবন তনুভবনের সংখ্যা কম। খুব ভালো করে এটা বুঝতে হবে। যখন ঘনীভবনের তনুভবনের সংখ্যা বেশি তার মানে তীক্ষ্ণতা বেশি, কম্পাঙ্ক বেশি। আর ঘনীভবনের সংখ্যা কম সেই জন্য তার
বলা হয়েছে এটা কম তীক্ষ্ণ শব্দ, এটা মৃদু শব্দ, এটা বেশি তীক্ষ্ণ শব্দ, কারণ এখানে নাম্বার অফ এ বেশি, কি বলে, নাম্বার অফ ঘূর্ণিভবন তনুভবনে বেশি। তো কম তীক্ষ্ণ শব্দের কম্পাঙ্ক কম, বেশি তীক্ষ্ণ শব্দের কম্পাঙ্ক বেশি, তার মানে এর সাথে মানে কম্পাঙ্কের সাথে তীক্ষ্ণতা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তার মানে কি হলো, কম্পাঙ্ক সাথে তীক্ষ্ণতা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তাহলে সাম্যমান থেকে দুপাশের মাধ্যমে আন্দোলনের সর্বোচ্চ মানকে বলা হয় তরঙ্গের বিস্তার। তা তরঙ্গের বিস্তার কাকে বলা হয়? সাম্যমান থেকে দুপাশে মাধ্যমে তরঙ্গ যখন আন্দোলনের সর্বোচ্চ মানকে বলা বিস্তার। অর্থাৎ এ বর্ণ দ্বারা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। শব্দের ক্ষেত্রে একক হবে যে ঘনত্ব ও চাপের এককের সমান। শব্দ কত জোরালো বা কত তীক্ষ্ণ বা কত ক্ষীণ শোনাবে তা নির্ভর করে শব্দের বিস্তারের উপর। একটা বস্তুতে কত বল প্রয়োগ করা, মানে কত বল দ্বারা কম্পন সৃষ্টি করা হয় তার উপর বিস্তার ডিপেন্ডেবল, তার মানে ফোর্সের উপর ডিপেন্ডেবল। যদি আমরা একটা টেবিলকে হালকাভাবে আঘাত করি যে শব্দ তৈরি হবে, যদি জোরেভাবে আঘাত করি তাহলে তার শক্তি, মানে তার মানে কী হবে, যে কারণ তার তার শক্তি কম, বিস্তার মানে শক্তিপাতিকতা। ঠিক আছে, এখন যদি আমরা একটা টেবিলকে জোরে আঘাত করি তাহলে আমরা বেশি জোরে শুনতে পাবো, অর্থাৎ উৎস থেকে সৃষ্ট হয়ে চারদিকে সেটা ছড়িয়ে পড়ছে। তাই উৎস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে বিস্তার কমতে থাকে। বেসিক পয়েন্ট হলো এইটা, উৎস থেকে যত ডিস্টেন্স বাড়বে তত বিস্তার কমবে, সেই সঙ্গে প্রাবল্য মাত্রাও কমতে থাকবে, লাউডনেস, তীক্ষ্ণতা। তো বেশি তীব্র শব্দ হচ্ছে মানে অনেক দূর পর্যন্ত যেতে পারে, কারণ শক্তি বেশি। এই জন্য একই কম্পবিশিষ্ট জোরালো শব্দ মৃদু, মানে একই কম্পবিশিষ্ট জোরালো শব্দ এবং মৃদু শব্দের আকৃতি এখানে দেখানো হয়েছে। তা যার শক্তি বেশি সে ঠিক বেশি দূর যাবে, তার মানে তার বিস্তার বেশি হবে। এটা মৃদু শব্দ, আবার এটা ঠিক জোরালো শব্দ। মৃদু শব্দের বিস্তার কম, যেটা মৃদু শব্দ তার বিস্তার কম, আর যেটা জোরালো শব্দ তার বিস্তার বেশি। সেই জন্য এই যে বিস্তারটা দেখাচ্ছে, এই যে এর বিস্তারটা ছোট না, এখান থেকে এর ডিস্টেন্স যা, এখান থেকে এর ডিস্টেন্স তার ডবল, এটাই তো বিস্তার হয়ে গেল। এইটা এইটা এইটা, তার মানে আমরা কি কি দেখলাম, এটাকে বলা হলো কি তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গপাত। দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে ডিস্টেন্সকে বলা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। যতগুলো কম্পন সম্পন্ন করছে তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক এই একটা দোলন কমপ্লিট করতে যত সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। কম্পাঙ্কের সাথে বিস্তার, কম্পাঙ্কের সাথে তীক্ষ্ণতা সমানুপাতিক সম্পর্ক। বিস্তারটা কি বললাম, শক্তি প্রয়োগ করা হচ্ছে। তা অতএব এরপরে যেটা দেখবো সেটা হলো গুণ বা জাতি। গুণ বা জাতি হলো যে কোনো শব্দের সেই ধর্ম যার সাহায্যে একটা একই তীক্ষ্ণতার এবং একই প্রাবল্যের মাত্রা দুটো শব্দকে আমরা আলাদা করতে পারি। যে শব্দ যত বেশি শ্রুতিমধুর সে শব্দকে তত বেশি গুণ বলা হয়, মানে কোয়ালিটি যাকে বলা হয়, মানে শুনতে ভালো লাগে। আর এবং তার মানে সেখানে একখানা কম্পাঙ্কযুক্ত শব্দ আছে তাই সুর বলে। আর যদি কোনো শব্দে একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দের মিশ্রণ হয় তাহলে সেটা বলা হয় স্বর। এই সুর আর স্বরের কনসেপ্টটা আলাদা, সুর আর স্বর, তাই শুনতে ও মধুর লাগে। তাই সুর বর্জিত শব্দ আমাদের কানে শ্রুতিমধুর হয় না, কিন্তু সঙ্গীতের শব্দ শুনতে শ্রুতিমধুর হয়, কারণ এর গুণ বা জাতি উচ্চ জাতি যাকে বলে গুণ বা জাতি বা উচ্চ মানের জন্য, মানে কোয়ালিটি বেশি। এখন এই শব্দের বিস্তারের সময় মাধ্যমে ঘনীভবন তনুভবনে একটা বিন্দুতে একক সময় যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় শব্দের দ্রুতি। যে ডিস্টেন্সটা ছিল কি তরঙ্গ দৈর্ঘ্য, যে সময় লাগে তাকে বলা হয়, তার মানে ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি। আবার ল্যামডার সাথে যদি আমরা এই 1/t মানে দেখি, 1/t মানে কি, নিউ দেখেছিলাম, মানে কম্পাঙ্ক, ল্যামডা ইন্টু নিউ, মানে ভি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। তো সেটাই আমরা এখানে দেখলাম, এটাই আমাদের সম্পর্ক, যে দ্রুতি ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। একই ভৌতগত সম্পন্ন একটা নির্দিষ্ট মাধ্যমে বিভিন্ন কম্পাঙ্কের শব্দের দ্রুতি প্রায় একই থাকে।
একই ভৌত অবস্থার মধ্যে একটা নির্দিষ্ট মাধ্যমে বিভিন্ন কম্পাঙ্কের শব্দের দ্রুতি একই থাকে। এখান থেকে কয়েকটা আমরা নিউমেরিক্যালস দেখবো। এখানে বলা হচ্ছে নিউমেরিক্যালসে কি, যে একটা শব্দ তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে যদি 20 হার্জ এবং 35, মানে কম্পাঙ্ক বলে দিয়েছে, কম্পাঙ্কে যদি আমরা নিউ ধরি 2 কিলো হার্জ বলে দিয়েছে, আর বলছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে দিয়েছে। যদি 35 সেন্টিমিটার হয় তাহলে 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে আমরা ওই শব্দের বেগ পেলাম, শব্দের বেগ 700 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি কি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে গেছি কত, 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার মানে 1500 মিটার। এখানে স্পিড কত পেয়েছি, 700। তাহলে ওই 1500কে 700 দিয়ে ভাগ করবো, যা আসবে তাই অ্যান্সার হবে। 2.1 সেকেন্ড সামথিং চলে এলো। এখানে বলা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে ওই যে শব্দের যে তীক্ষ্ণতা প্রাবল্য বলা হচ্ছে, যে একটা একক ক্ষেত্রফল রয়েছে, ধরো একটা একক ক্ষেত্রফল রয়েছে, এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি অতিক্রম করে তাকে বলা হয় শব্দের প্রাবল্য। বলা হয় কখনো কখনো প্রাবল্য মাত্রা, লাউডনেস বলা হয়। এই প্রাবল্যকে আমরা ইন্টেন্সিটিও বলি, কিন্তু প্রকৃতপক্ষে তারা এক নয়। প্রাবল্য মাত্রা হলো আমাদের কান কোনো শব্দের কীভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেটাকেই বলা হয় প্রাবল্য মাত্রা। এমনকি দুটো ভিন্ন উৎস থেকে একই তীব্রতার দুটো শব্দের মধ্যে একটিকে অন্যের চেয়ে বেশি প্রাবল্যের বলে আমরা শনাক্ত করতে পারি এই তার তীক্ষ্ণতার উপরে। তাহলে প্রাবল্য কি দেখলাম, যে প্রতি সেকেন্ডে, মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডের সময় শব্দ শক্তি অতিক্রম করে তাকে বলা হয় শব্দের প্রাবল্য। তো এবার বলা হচ্ছে প্রাবল্য, দেখেন প্রাবল্য আর প্রাবল্য ইন্টেন্সিটি আর লাউডনেসের মধ্যে ডিফারেন্স দেখলাম। তো বিভিন্ন মাধ্যমে শব্দের দ্রুতি, বিভিন্ন স্পিড অফ দ্য সাউন্ড ইন ডিফারেন্ট। যেমন কোনো একটা মাধ্যমের মধ্যে শব্দ যদি সসীম দূরত্ব বিস্তার লাভ করে, কোনো একটা মাধ্যমে শব্দ সসীম দূরত্ব বিস্তার লাভ করে, যেমন মেঘের বিদ্যুৎ ঝলক দেখার কিছু সময় পর আমরা মেঘগর্জন শুনতে পাই, এটা তো তোমরা দেখেছই। তার মানে কি, বুঝতে পারি যে আলো আলো আগে দেখতে পাচ্ছি, আলোর বেগ অপেক্ষা অনেক কম বেগে শব্দ কিন্তু গতিশীল। তার মানে আলো অনেক বেশি গতিশীল। অর্থাৎ শব্দ যে মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল হয়, শব্দের বেগ সে মাধ্যমের ধর্মের উপর ডিপেন্ড করে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে শব্দ যে মাধ্যমের উপর মধ্য দিয়ে গতিশীল হয়, শব্দের বেগ সে মাধ্যমের ধর্মের উপর ডিপেন্ড করে। মাধ্যমের উপর নির্ভরশীলতা যেমন, এগুলো আমরা হায়ার ক্লাসে, মানে এগুলো হায়ার ক্লাসের জিনিস জানার দরকার নেই। তো এই কোনো মাধ্যমে যেমন উষ্ণতার উপর শব্দের বেগ আবার ডিপেন্ডেবল। এই যে শব্দের বেগ উষ্ণতার উপর ডিপেন্ডেবল, যেমন কঠিন মাধ্যম হবে, গ্যাসের মাধ্যমে শব্দের বেগ কম হয়। আবার তার মানে কঠিন মাধ্যমে, সলিড মাধ্যমের থেকে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কম হয়। তার মানে সলিডে সব থেকে বেশি শব্দের বেগ, তারপরে লিকুইড, আর তারপরে গ্যাস। এবং মাধ্যমের উষ্ণতা বৃদ্ধি করলে শব্দের বেগ বৃদ্ধি পায়। যেমন বলা যায় 0 ডিগ্রি উষ্ণতা শব্দের বেগ যদি 331 মিটার পার সেকেন্ড হয়, 22 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা 344 মিটার পার সেকেন্ড হয়ে থাকে। তো নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ কত সেটা আমরা পরে এখানে দেখব। যে যেমন বলা হচ্ছে যে কঠিন মাধ্যম, তার মানে দেখা যাচ্ছে কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। যেমন অ্যালুমিনিয়াম, কঠিন মাধ্যম মানে বিভিন্ন এর মধ্যে বলছে, যেমন জানবে যে লোহার থেকেও অ্যালুমিনিয়ামের শব্দের বেগ বেশি। যদি কোনো কারণে দিয়ে দেয় যে অ্যালুমিনিয়াম, লোহা, পিতল, গ্রাস, তার মধ্যে যেন সবাই মানে ওই লোহা শক্ত বলে তার মধ্যে দিও না। অ্যালুমিনিয়ামের মধ্যে শব্দের বেগ সব থেকে বেশি, হাইয়েস্ট, মোস্ট। আর যদি বলে তরলের মধ্যে, সমুদ্রের জলে শব্দের জল সব থেকে বেশি, মানে শব্দের বেগ সব থেকে বেশি পাতিত জলের তুলনায়। ওকে, ইথানল আর মিথানল কিন্তু জল মানে তরলের থেকে অনেক কম, জলের থেকে কম। আর গ্যাসীয় মাধ্যমের মধ্যে বলছে হাইড্রোজেনে কি হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে শব্দের বেগ বেশি কার থেকে, হিলিয়াম, বায়ু, অক্সিজেনের থেকে বেশি। হাইড্রোজেনের সব থেকে বেশি। গ্যাসীয় মাধ্যমে হাইড্রোজেনের সব থেকে বেশি, ইভেন বায়ুর থেকেও বেশি হচ্ছে। বায়ুতে যেমন 346 ধরা হয়, হাইড্রোজেনে 1284 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্টগুলোর মধ্যে একটা পড়বে, কারণ এখান থেকে কোশ্চেন দেবে। সুতরাং যদি এই জিনিসগুলো যদি না মানে দেখে যাওয়া হয়, সেখান থেকে কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করা খুব চাপ হয়ে যাবে। যাই হোক, এবার বলে সনিক বোমটা কি, এটা জাস্ট এক্সট্রা নোটস জেনে রাখা ভালো। কোনো বস্তুর বেগ যদি শব্দের বেগ অপেক্ষা বেশি হয়, তখন তাকে বলা হয় বস্তুর বেগকে শব্দোত্তর বেগ বলা হয়, সুপারসনিক বেগ। যে এখন তো মার্কেটে জানো যে বিভিন্ন ধরনের রকেটগুলো সব সুপারসনিকে চালানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। জেট প্লেন, এরা কিন্তু শব্দের বেগের থেকে বেশি বেগে যায়।
আর যদি কোনো সৃষ্টি বলতে হবে, যখন কোনো শব্দ সৃষ্টির বস্তু শব্দের বেগ অপেক্ষা বেশি গতিশীল, তখন এটাকে একটা মানে তৈরি করে, অভিঘাত তরঙ্গ তৈরি করে, বলা হয় শক ওয়েভ। মানে একটা, এবং এই অভিঘাত তরঙ্গ বিশাল পরিমাণে শক্তি বহন করে। এর ফলে বায়ুতে চাপের পরিবর্তন হয় এবং তীক্ষ্ণ এবং জোরালো শব্দ তৈরি হয়, তাকে বলা হয় সনিক বোম। স্বাভাবিক ব্যাপার, যখন শব্দ একটা সৃষ্টি যাচ্ছে, তখন তো ওই যে এখানে নিউটনের থার্ড ল কাজ করছে। তো সুপারসনিক বেগে যখন এয়ারক্রাফটগুলো যায়, তখন অভিঘাত তরঙ্গের জন্য একটা সনিক বোম বিরাট মানে শক্তিশালী, এতটা শক্তিশালী হয় যে জানালার কাঁচ ভেঙে যেতে পারে, এমনকি অট্টালিকারও ক্ষতিসাধন হয়। তো শব্দের প্রতিফলন, এখন বলা হয় শব্দের প্রতিফলন। তো শব্দের প্রতিফলন খুব ইম্পর্টেন্ট, বলা হয় যে রিফ্লেকশন অফ যেটা সাউন্ড, যে আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ, এটা ওই আলোর মতোই হয়। আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ অভিমুখ আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্বের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। ধরো একটা জায়গা রয়েছে, এখানে আসছে শব্দটা এরকমভাবে যে ওই লাইটের ক্ষেত্রে যেমন এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। তো এবং এদের ওই সমান কোণ তৈরি করে, এই যে আই এর মান আপতন কোণ আর আর এর মান সমান হয়, এবং তারা একই সমতলে অবস্থান করে, এবং এই তিনটে একই সমতলে অবস্থান করে, এটা জাস্ট পয়েন্টে মিট করছে, ওকে। এবং শব্দ তরঙ্গ প্রতিফলনের জন্য মসৃণ বা অমসৃণ আকৃতির প্রতিফলকের তলের প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে বলা হয় যে প্রতিধ্বনি বা ইকো। তাই ওখান থেকে আমরা সাউন্ড দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো যে ওই প্রতিধ্বনি বা ইকো কাকে বলে। ইকো হচ্ছে যখন কোনো আমরা শব্দ শুনি, সেটা আমাদের মাথায় কতক্ষণ থাকে, 0.1 সেকেন্ড, মানে 1/10 সেকেন্ড থাকে, স্থায়ী হয়। এখন এই একটা শব্দ প্রতিধ্বনি শুনতে হলে মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে ন্যূনতম 0.1 সেকেন্ড হতে হবে। যদি আমরা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ আমাদের 344 মিটার/সেকেন্ড হয়, 22 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এবং সেটা 0.1 সেকেন্ড পরে উৎস থেকে প্রতিফলিত পৌঁছায়, অবশ্যই শ্রোতার কানে পৌঁছায়, তাহলে তাকে টোটাল 34.4 মিটার অতিক্রম করতে হবে। এখন যদি উৎস আর শ্রোতার মধ্যে ডিস্টেন্স এদের অর্ধেক হয়, এখন এই পোস্ট প্রতিধ্বনি শুনতে হলে উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্বের অর্ধেক, অর্থাৎ 17.2 মিটার হতে হবে। যদি উৎস যে শুনবে আর এই সাউন্ড হচ্ছে এরকম চারদিক থেকে, এদের মধ্যে ডিস্টেন্স 17.2 মিটার হয়, তবেই সে ইকো শুনতে পাবে, নাহলে শুনতে পাবে না। এবং এটা আবার বায়ুর তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। যেমন বায়ুর তাপমাত্রা পরিবর্তন হলে এই দূরত্বের পরিবর্তন হয়, বায়ুর টেম্পারেচার যেমন হয়, যেমন টেম্পারেচার বলে শব্দের বেগ বাড়ে। তো শব্দের পরপর বা বহু সংখ্যা প্রতিফলনের জন্য একাধিক প্রতিধ্বনি শোনা যেতে পারে। এবং মেঘ ও ভূমির মধ্যে প্রতিফলকে মেঘের গর্জন, যেটা আমরা বারবার শুনি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইকো হয়, মানে পরপর বহু সংখ্যা প্রতিফলনের জন্য বারবার সেটা সেটা সরে যায়, যে ওই গুড় গুড় করে শব্দ হয়। এবার চলে যাচ্ছে, বলা হয় রিভারবেরেশন। রিভারবেরেশন মানে হলো অনুরণন, মানে একই একটা ঘরের মধ্যে যখন শব্দ ইকো হয় বারবার মাল্টিপল টাইম যখন সাউন্ডটা রিফ্লেক্ট হয়, তখন তাকে বলা হয়। যেমন কোনো বড় ঘরে উৎপন্ন শব্দ যতক্ষণ শোনা যাওয়ার মতো পর্যায়ে থাকে, ততক্ষণ বিভিন্ন দেয়াল দ্বারা বারবার সেটা প্রতিফলিত হতে থাকে, এবং তার ফলে শব্দের দীর্ঘক্ষণ যাবৎ এই থাকাকে বলা হয় অনুরণন। একে বলা হয় অনুরণন। এবং এই প্রেক্ষাগৃহ বা বড় হল ঘরে অতিরিক্ত অনুরণন একেবারে অভিপ্রেত নয়, সেই জন্য অনুরণন কমানোর জন্য প্রেক্ষাগৃহের ছাদ বা দেয়ালগুলোকে শব্দশোষক দেওয়া হয়, যেমন তন্তু দ্বারা পাটাতন, অমসৃণ আস্তরণ, প্লাস্টার বা ঝালর ইত্যাদি বসিয়ে ঢেকে দেওয়া হয়। এবং বসার আসনগুলো তৈরি হয় এমনভাবে যাতে শব্দের অনুরণন, মানে শব্দ শোষণ করার ক্ষমতা, সাউন্ড প্রুফ যেটাকে বলা হয়, সাউন্ড প্রুফ জিনিস সেখানে ব্যবহার করা হয়। যেমন বলা হচ্ছে যে এক ব্যক্তি একটা খাঁড়া বাঁধের কাছে হাততালি দিলেন এবং তার 2 সেকেন্ড পর তিনি প্রতিধ্বনি শুনতে পেলেন। শব্দের বেগ যদি 346 মিটার হয়, তাহলে খাঁড়া বাঁধ আর তার মধ্যে ডিস্টেন্স কত, ওই একই ব্যাপার। এখান থেকে আমরা ঠিক 2 সেকেন্ড দেখছি, মানে এখানে স্পিড দিয়ে দিয়েছে, তার মানে 692 মিটার, এবং তাদের মধ্যে মানে এটা ওই শব্দ দ্বারা অতিক্রান্ত ডিস্টেন্স হচ্ছে 692 মিটার, এবং এদের অর্ধেক ডিস্টেন্স হতে হবে, 692/2, তার মানে কত হচ্ছে 346। এত মিটার যদি ডিস্টেন্স থাকে, তাদের মধ্যে তবেই সেটা কিন্তু শোনা যাবে। এবার শব্দের বহু সংখ্যা প্রতিফলনের ব্যবহার, সেই শব্দের বহু সংখ্যা প্রতিফলনকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন মেগাফোন, লাউড হেইলার্স, হর্ন, বাদ্যযন্ত্র, ট্রাম্পেট, সানাই ইত্যাদি কাজে ব্যবহার করা হয়, এবং শব্দ করে সমস্ত দিকে ছড়িয়ে নয়, একটা নির্দিষ্ট দিকে ছড়ানো হয়, এমনভাবে আঘাত করা হয়। যাই হোক, যেমন এই যে মেগাফোন যেটাকে ইউজ করা হয় বিভিন্ন জায়গাতে, তারপর হর্ন যে ব্যবহার করা হয়, একটা নির্দিষ্ট দিকে ছড়ানো হয়। তো
তো এই সকল যন্ত্র আছে। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে একটা ব্যবহৃত যন্ত্র সেটা হলো স্টেথোস্কোপ, যার সাহায্যে অভ্যন্তরে হৃৎপিণ্ড এবং ফুসফুসের মধ্যে শব্দ শোনার কাছে ব্যবহৃত হয়। তো রোগীর হৃৎপিণ্ডে হৃৎস্পন্দন স্টেথোস্কোপ বারবার প্রতিফলিত হয়ে ডাক্তারের কানে এসে পৌঁছায়। এখান থেকে আমরা দেখলাম। এবং বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে, সিনেমা হলে ছাদগুলো এমনভাবে বাঁকা করা হয় যাতে শব্দের প্রতিফলন হয় প্রতিটা কোণায় পৌঁছায়। সেই জন্য একটুখানি কার্ভ হয়। বিভিন্ন রঙ্গমঞ্চের ক্ষেত্রেও তাই হয়ে থাকে, একটুখানি কার্ভ হয় যাতে এই শব্দটা বিভিন্ন চারদিকে ছড়িয়ে পড়তে পারে। এগুলো ছবি দেওয়া আছে। এই যে এমনভাবে কার্ভ করা হয়, একটুখানি কার্ভ করা হয় যাতে সেটা চারদিক থেকে প্রতিফলিত হয়ে আবার যে ঠিক বিভিন্ন বিভিন্ন পজিশনে বসে থাকা মানে এদের কান, ঠিক আছে, শ্রোতাদের কানে পৌঁছাতে পারে। এবার চলে আসছে কতগুলো রেঞ্জ, যাকে বলা হয় রেঞ্জ অফ হিয়ারিং। তো মানুষ কত শ্রেণীর শব্দ শুনতে পারে? মানুষ 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে শব্দ হলে শুনতে পারে। 1 হার্জ মানে বলেছিলাম 1 সাইকেল পার সেকেন্ড, মানে ওই যে এখান থেকে শুরু করে এই মানে একটা সাইকেল যখন অতিক্রম করছে। তো 5 বছরের নিচের শিশুদের ক্ষেত্রে এবং কিছু প্রাণী, মানুষ যেমন হচ্ছে কুকুর, তাদের ক্ষেত্রে 25 কিলো হার্জ হয়ে থাকে। এরা এই শব্দটা তারা শুনতে পায়। আর এবং কিছু কিছু শব্দ যেমন হচ্ছে কি মানুষ শুনতে পায় না, তার সেগুলোর মধ্যে পড়ছে যে যেমন এই শব্দগুলো যে বলা হয়েছে যে বয়স বাড়ার সাথে মানুষের যে কানের যে উচ্চ কম্পাঙ্ক শব্দ শোনার অনুমতি হ্রাস পায়, তখন মানুষ 20 হার্জের নিচে কম্পাঙ্ক শব্দকে শুনতে পায়। একে বলা হয় শব্দের তেওর, বলা হয় যে ইনফ্রাসনিক বা ইনফ্রাসাউন্ড। আবার যদি 20 হার্জের কমের কম্পাঙ্কে শব্দ শুনতে পারতাম, তাহলে আমরা মৌমাছিদের মানে 20 হার্জের নিচে কম্পাঙ্ক শব্দকে শব্দের তরফ বলা হয়। যদি আমরা 20 হার্জের থেকেও কম শুনতে পারতাম, তাহলে আমরা কি করতাম, যে ওই মৌমাছির ডানার শব্দ শুনতে পারতাম। তাহলে সে 20 হার্জের থেকে কম শব্দ শুনছে, তখন কিন্তু সে ওই মৌমাছি ডানার শব্দ বা ওই যেমন হচ্ছে মশা বা মাছি, যে এদের যে ডানার শব্দ সেটা আমরা শুনতে পেতাম। এখন এই ধরনের শব্দের উদাহরণগুলোর মধ্যে কি পড়ে? ওই ভূমিকম্প শব্দ, সমুদ্র তরঙ্গ, এটা এই সমস্ত শব্দের ক্ষেত্রে এরম রেঞ্জ হয়ে থাকে, এই যারা 20 হার্জের থেকে কম হয়ে থাকে। আর গন্ডারেরা 5 হার্জের মতো নিম্ন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে থাকে গন্ডারেরা। এছাড়া তিমি, হাতি, এরা শব্দের দ্বারা শব্দ উৎপন্ন করতে পারে। এবং এছাড়া লক্ষ্য করা যায় কিছু কিছু প্রাণীরা ভূমিকম্পের পূর্বে অসংলগ্ন আচরণ করে। তারা ওই ভূমিকম্পের যে 20 হার্জের শব্দটা শুনতে পায়, কারণ ভূমিকম্পে অ্যাকচুয়ালি ভূকম্পনে একটা শকওয়েভ তৈরি হয়, যেটা পূর্বে কম কম্পাঙ্কের শব্দতর কম্পাঙ্ক বলা হয়। ওই যে ভূমিকম্পের যে শব্দটা হয় সেটা 20 হার্জের কম হয়ে থাকে। সেই জন্য কিছু কিছু প্রাণী যারা 20 হার্জের কম শব্দ শুনতে পায় তারা বুঝতে পারে। কারণ শব্দের কম্পাঙ্ক 20 হার্জের অপেক্ষা বেশি হলে তাকে বলা হয় শব্দোত্তর কম্পাঙ্ক। বলা হয় যে শব্দোত্তর কম্পাঙ্ক, বা বলা হয় আল্ট্রাসনিক। যে জিনিসটা করে থাকে বাদুড়, ডলফিন, শুশুক, এরা শব্দোত্তর বা আল্ট্রাসনিক সাউন্ড উৎপন্ন করে। এবং কিছু প্রজাতির মথদের খুব উচ্চ সংবেদনশীল শ্রবণেন্দ্রিয় থাকে। এরা বাদুড় দ্বারা সৃষ্ট ওই উচ্চ কম্পাঙ্কের চিচি শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে কখন একটা বাদুড় উড়ে আসছে, এবং তারা আত্মগোপন করতে পারে। এবং ইঁদুররাও আল্ট্রাসাউন্ড তৈরি করে খেলা করে। ইঁদুররাও কিন্তু আল্ট্রাসাউন্ড তৈরি করে খেলা করে। তা এখন বলা হয় শ্রবণ সহায়ক যন্ত্র। যে সকল ব্যক্তি কানে কম শোনে, ক্ষমতা হারিয়ে ফেলে, তাদের ক্ষেত্রে এক করে শ্রবণ সহায়ক যন্ত্র, ব্যাটারি চালিত এবং ইলেকট্রনিক্স যন্ত্র। শ্রবণ সহায়ক যন্ত্র মাইক্রোফোনের সাহায্যে শব্দ গ্রহণ করে, এবং মাইক্রোফোন শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক সংকেতে পরিবর্তন করে। সেই বৈদ্যুতিক সংকেত বিবর্ধকের যন্ত্রের সাহায্যে সেটা বিবর্ধিত হয়ে মানে স্পিকারে সঞ্চালিত হয়, তখন কথক ওই সংকেতকে শব্দে রূপান্তরিত করে এবং স্পষ্টভাবে শুনতে পারে। ব্যাস হয়ে গেল এখান থেকে। এরপরে যেটা আমরা দেখব সেটা শব্দত্ব বা ওই আল্ট্রাসাউন্ডের প্রয়োগ। আল্ট্রাসাউন্ডকে বিভিন্ন কাজে লাগানো হয়। যেমন ইউএসজি বলা হয় না, যে শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন যে সকল অঞ্চলে পৌঁছানো কষ্টকর, যেমন কুণ্ডলী নল, অসমাকৃতির অংশ, ইলেকট্রনিক্স উপাদান ইত্যাদিকে পরিষ্কার করার কাজে আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। এবং যে সকল বস্তুকে পরিষ্কার করতে হবে তাদেরকে পরিষ্কার দ্রবণে রেখে দ্রবণের মধ্যে আল্ট্রাসাউন্ড চালনা করা হয়, এবং সেই শব্দ তরঙ্গ প্রেরণ করা হয়। উচ্চ কম্পাঙ্কের জন্য ধূলিকণা এবং তৈলজ
এগুলো কি হয়, ময়লাগুলো আলাদা হয়ে পড়ে, এভাবে বস্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়। এবং ধাতব ব্লকে ফাটল বা ত্রুটি বার করার জন্য শব্দতর কম্প ব্যবহার করা হয়। সাধারণত বড় বড় নির্মাণ যেমন দালান, ব্রিজ, যন্ত্র, বৈজ্ঞানিক বিভিন্ন উপকরণ ইত্যাদি ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। এবং ধাতব ব্লকের মধ্যে যে সকল ফাটল বা ছিদ্রগুলো আছে দেখা যায় না, তাদেরকে বড় বড় নির্মাণগুলোর শক্তি কমিয়ে তাদেরকে এই যন্ত্রের সাহায্যে ব্যবহার করা হয়। দেখা যেতে পারে যে ফাটল কোথায় আছে ইত্যাদি। এই যেমন এই বলা হয় যে ইয়ে ইকোকার্ডিওগ্রাফি, যেমন শব্দোত্তর শব্দকে ব্যবহার করে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের থেকে প্রতিফলিত করে হৃৎপিণ্ডের ছবি তৈরি করা হয়। এই প্রযুক্তিকে ইকোকার্ডিওগ্রাফি বলা হয়। তার আল্ট্রাসাউন্ডগ্রাফি বলা হয় ইউএসজি। ইউএসজির মাধ্যমে কী করা হয়, শরীরের অভ্যন্তরে অঙ্গসমেত তলীয়ের ছবি তোলা হয়, যেমন লিভার, গল ব্লাডার, ইউটেরাস, কিডনি ইত্যাদি ইত্যাদি ছবি তুলে তার যে কোথায় টিউমার আছে কি না বা কোথাও যদি কোনো প্রবলেম থাকে সেগুলো জানা যায়। এবং এর মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি তুলে এইগুলো যে আল্ট্রাসোনোগ্রাফি যেটা বলা হয়, যে গর্ভাবস্থায় ভ্রূণের ত্রুটি জানার জন্য এটাও কাজে লাগে থাকে। শব্দোত্তর শব্দের সাহায্যে কিডনিতে সৃষ্ট পাথরকেও ভেঙে ফেলা যায় এবং ছোটো ছোটো কণায় পরিণত করা যায় এবং কণাগুলোকে মূত্রস্রোতের সাথে বার করা দেওয়া যায়। এরপরে চলে সোনার। সোনারটা কি? সোনার হচ্ছে যে বলা হয় যে পুরো নাম হলো, পুরো অ্যাক্রোনিম যে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এর নাম হলো সোনার। এখন সোনার একটা যন্ত্র যার সাহায্যে জলের নিচে অবস্থিত বস্তুর দূরত্ব, তার দিক এবং তার দ্রুতি নির্ণয় করা হয়। এবং প্রেরক বা নির্ণায়ক যাকে বলা হয়, যেটা ডিটেক্টর করে, দুটো অংশে সোনার পাত গঠিত হয় যাদেরকে নৌকা বা জাহাজের তলদেশে স্থাপন করা হয়। দুটো অংশ সোনার দিয়ে গঠিত হয়। এই দুটোই সাধারণত হয়ে থাকে, একটা শব্দ পাঠায় একটা শব্দ গ্রহণ করে, একটা পাঠায় একটা গ্রহণ করে, প্রেরক আর নির্ণায়ক। এবারে কী হয়, প্রেরক যন্ত্র শব্দোত্তর শব্দ সৃষ্টি করে, মানে ওই আল্ট্রাসাউন্ড সৃষ্টি করে, শব্দোত্তর শব্দ মানে 20,000 বেশি এরকম প্রেরণ করে, এবং এই তরঙ্গ জলের মধ্যে দিয়ে সমুদ্র তলদেশে গিয়ে আঘাত করে এবং সেটা ডিটেক্টর সেটা আবার করে কালেক্ট করে নেয় এবং নির্ণয় শব্দ তরঙ্গ উপযুক্ত বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে এবং উপযুক্তভাবে বিশ্লেষণ করে মানে পাঠায়, যে অনুবাদ করে। এবং শব্দোত্তর তরঙ্গে জলের গতিবেগ এবং তার প্রেরণের মধ্যে সময়ের ডিস্টেন্স এই কতটা হচ্ছে জানার জন্য ধরে নেওয়া হয় প্রেরিত এবং গৃহীত শব্দোত্তর মধ্যবর্তী সময় হলো টি সেকেন্ড, এবং সমুদ্র জলের শব্দের বেগ হলো ভি, আর শব্দোত্তর তরঙ্গ কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব হলো 2d = ভি ইন্টু টি। তার মানে এটাই হলো সব সম্পর্ক, যে 2d = ভি ইন্টু টি, ওদের মধ্যে ডিস্টেন্সটা হয়ে থাকে 2d। ওই যে শব্দ যাচ্ছে আসছে, এই যে টোটাল যে ডিস্টেন্সটা কভার করছে, যাচ্ছে আসছে, এতে ডিস্টেন্সটা হলো 2d, আর বেগটা হলো ওই শব্দের বেগ যেটা হয়ে থাকে জলের মধ্যে, সমুদ্র জলের বেগ, যে যেহেতু সমুদ্র জলের শব্দের বেগ সব থেকে বেশি কিন্তু জলের মধ্যে, তখন আমরা ওটা দেখলাম চার্টে। এবারে উপযুক্ত পদ্ধতিকে প্রতিধ্বনি বিস্তার মানে ইকো রেঞ্জিং পদ্ধতি বলা হয়। এখানে কোশ্চেন আসে ইকো রেঞ্জিং পদ্ধতির একটা এক্সাম্পল, তখন বলতে হবে যে ওই সোনার সিস্টেম। এই সোনার প্রযুক্তির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় এবং জলের তলদেশে অবস্থিত পাহাড়, উপত্যকা বা কোনো ডুবোজাহাজ বা কোনো হিমশৈল বা কোনো কিছু যদি ডুবে যাওয়া অবস্থায় আছে তাকে জানা যায়। তাহলে একে কী বলা হয়? প্রতিধ্বনি বিস্তার বা ইকো রেঞ্জিং। এইটা দিয়ে কোশ্চেন আসে যে এইটা একটা এক্সাম্পল দাও, তখন বলতে হবে যে সোনার। এখন এই একটা এর রয়েছে নিউমেরিক্যালস রয়েছে, যেখানে বলা হচ্ছে কি যে একটা জাহাজ থেকে একটা শব্দোত্তর তরঙ্গ সমুদ্রে প্রতিফলিত হয়ে আসতে 3.42 সেকেন্ড লাগে। সব সমুদ্র জলের শব্দের দ্রুতি এত হলে ডিস্টেন্স, তাহলে ওই একই অঙ্ক 2d = ভি ইন্টু টি, 131 ইন্টু ওই মানে 1531 ইন্টু ওই 3.42 করে দিলেই হয়ে যাবে। এখান থেকে ডির মানটা বার করবো আমরা। তাহলে সমুদ্রের গভীরতা, সমুদ্র দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত শব্দোত্তর দ্বারা দূরত্ব 2d, আর সমুদ্রের গভীরতা ডি। তাহলে এখান থেকে আমরা ওই দুটো গুণ করে ডির মান বার করে নেবো। 5, 2, 6, 0, এটা হলো 2dর মান, অর্থাৎ ডির মান হচ্ছে ওইটা, যেহেতু ডিটা তো টোটাল আপ ডাউন করছে না। এখন এই মানুষের কানে এই যে কয়েকটা জিনিস বলা হচ্ছে, যেমন বাঁদুর কী করে, বাঁদুর শব্দোত্তর তরঙ্গ প্রেরণ করে এবং গ্রহণে তার শিকারকে খুঁজে পায়। অন্ধকার রাত্রে সে সেই জন্য উঠতে পারে। বাঁদুর দ্বারা সৃষ্ট তীক্ষ্ণ চিঁচি শব্দের মাধ্যমে শব্দোত্তর শব্দ বাঁধা বা শিকার দ্বারা প্রতিফলিত হয়ে বাঁদুরের কানে পৌঁছায় এবং প্রতিফলনের ধরন বাঁদুরকে বলে দেয় বাঁধা বা শিকারটা কী জাতীয়, কোথায় অবস্থিত। এবং শুশুক প্রাণী তারাও কিন্তু এই জিনিসটা করে খাদ্য খুঁজে বের করতে পারে। যেমন এই বাঁদুরের ক্ষেত্রে দেখাচ্ছে এরকম, এই যে বাঁদুর মোটামুটি প্রেরক আর এর মধ্যে ডিস্টেন্স কত হয় 2d, একইভাবে দিয়ে দিতে পারে 2d = ভি ইন্টু টি, সেখান থেকে 2dর মান বার করে d-এর মান বার করবো, নর্মাল ডিস্টেন্স বার করতে পারবো, হয়ে গেল এখান থেকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ওই কানের ক্ষেত্রে মানব কর্ণের গঠন। তো আমরা কি করে শব্দ শুনি?
তো মানবকর্ণের গঠন যেটা বাইরে থাকে তাকে বলে বহিকর্ণ, যাকে পিনা। এরা পরিবেশ থেকে শব্দ গ্রহণ করে এবং সংগৃহীত শব্দ অডিটরি নল দিয়ে প্রবেশ করে। অডিটরি নলের শেষ প্রান্তে যে পাতলা পর্দা থাকে তাকে বলা হয় কর্ণপটহ, ইয়ারডাম, এবং মাধ্যমে ঘনীভবন যখন কর্ণপটে পৌঁছায় তখন কর্ণপটের বাইরে চাপ বৃদ্ধি পায় এবং কর্ণপট পাতলা ভেতরে পর্দাকে ভেতরে ঠেলে দেয়। এইভাবে কর্ণপট বাইরের দিকে সরে আসে, মানে ওখানে ঘনীভবন তনুভবন সৃষ্টি হয়। এইভাবে কর্ণপট কাঁপতে থাকে এবং কম্পনটা মধ্যকর্ণের যে তিনটে রয়েছে, হেমার, এনভিল এবং স্টিরাপের মধ্যে বহুগুণে বিবর্তিত হয়ে সেটা প্রাপ্ত চাপের পরিবর্তনকে অন্তকর্ণে পাঠায়। অন্তকর্ণে ককলিয়া আছে, এই যে ককলিয়া আছে, ককলিয়া কী করে তখন সেটাকে পরিবর্তন করে অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্ক সংকেতকে সংশ্লিষ্ট করে শব্দে পরিণত করে। তখন আমরা বুঝতে পারি। হয়ে গেল এখান থেকে, ব্যাস। তার মানে এই যে এখানে রয়েছে ছবিটা, এখান থেকে সাউন্ড ঢুকছে, মধ্যকর্ণে যাচ্ছে, মধ্যকর্ণে তিনটে আছে, হেমার, এরা তিনজন মধ্যকর্ণে, হেমার, এনভিল, স্টিরাপ। সেখান থেকে চলে আসে সেখান থেকে চলে আসে ককলিয়া থেকে চলে আসে অডিটরি নার্ভ থেকে ব্রেন। ব্যাস, আমরা শব্দ সেখান থেকে শুনতে পাচ্ছি। তার মানে আমরা মোটামুটি চ্যাপ্টার কমপ্লিট করলাম এবং ক্লাস 9-এর টোটাল বই কমপ্লিট করলাম। ফিজিক্সের 4টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, সম্ভবত 5টা চ্যাপ্টার কমপ্লিট হলো এটা নিয়ে। এবার আমাদের টার্গেট 9-এর যে কটা বাকি, মানে যে কটা বাকি বলতে আর এই ফিজিক্সের কটা এক্সাম্পলার বাকি আছে, এটা আমরা তো কমপ্লিট করছি। ফিজিক্সের এই যে কটা এক্সাম্পলার আছে এটা তো আমরা আগে কমপ্লিট করছি এবং আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পারি। এক্সাম্পলার তো আমরা কমপ্লিট করছি, ঠিক আছে। আর এনসিইআরটির ক্লাস 10-এর আমরা ফিজিক্স থেকে শুরু করব। ওখানে অনেক কটা চ্যাপ্টার আছে যার মধ্যে হচ্ছে ইলেকট্রিসিটি, ম্যাগনেট, সেটা দিয়ে আমরা শুরু করব। কারণ ইলেকট্রিসিটি, ম্যাগনেট তোমাদের এলপিতে এবং টেকনিশিয়ানে খুবই ইম্পর্টেন্ট। ওখান থেকে কোশ্চেন আসবেই। সুতরাং আমরা আগে ক্লাস 10-এর ফিজিক্স থেকে শুরু করছি, ঠিক আছে। ক্লাস 10-এর ফিজিক্স থেকে শুরু করব। আশা করি ভিডিওটা লেগেছে, বা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আরও সায়েন্স রিলেটেড অনেক টপিকের আপডেট পেতে সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।